গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু এমরয় ক্লাস। আজকে আমরা 2 জুলাইয়ের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো ডিটেলস অ্যানালাইসিস করব। তো শুরু করছি আজকে আমাদের ভিডিও। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া? নিম্নলিখিতের মধ্যে কাকে ভারতের পররাষ্ট্র সচিব ফরেন সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে? এটার অ্যান্সার হবে বিক্রম মিশ্রি। বিক্রম মিশ্রিকে ভারতের ফরেন সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই যিনি হচ্ছেন বিক্রম মিশ্রি। এই যে বিক্রম মিশ্রি বর্তমানে জুলাই 2024 সাল থেকে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, আন্ডার হুইচ মিশন উইল ইসরো লঞ্চ C4? কোন মিশনের মধ্যে ইসরো C4 উৎক্ষেপণ করবে, মানে চন্দ্রযান 4 লঞ্চ করবে? এটা আনসার হবে স্পেসডেক্স মিশন। স্পেসডেক্স মিশনের অধীনে ভারত চন্দ্রযান 4 লঞ্চ করবে। 2027 সালের মধ্যে চন্দ্রযান 4 চালু করার লক্ষ্যে ইসরো এই বছর নভেম্বর-ডিসেম্বরের মধ্যে স্পেসডেক্স মিশন লঞ্চ করবে। ইসরো 2027 সালে যে চন্দ্রযান 4টি লঞ্চ করবে তার জন্য ইসরো একটি মিশন লঞ্চ করছে, যেটি হচ্ছে স্পেসডেক্স, যেটার নাম হচ্ছে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। এটি এই বছর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে লঞ্চ করা হবে, তো মনে রাখবে এটা। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়েন ওয়াজ ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারিজম সেলিব্রেটেড ইন 2024? 2024 সালে আন্তর্জাতিক সংসদ দিবস কবে পালিত হয়? এটার অ্যান্সার হবে 30শে জুন। 30শে জুন ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারি সেলিব্রেট করা হয়, পার্লামেন্টারিজম। এই যে ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারিজম, এটা 30শে জুন সেলিব্রেট করা হয়। এটা উদ্দেশ্যে বিশ্বব্যাপী সংসদের গুরুত্ব এবং গণতন্ত্রের প্রচারে তাদের ভূমিকা তুলে ধরা। এটারই প্রতি বছর 30শে জুন পালন করা হয়। এটা থিম হচ্ছে 2024-এর পার্লামেন্টারি ডিপ্লোমেসি, বিল্ডিং ব্রিজ ফর পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এটা থিম 2024-এর পার্লামেন্টারি ডিপ্লোমেসি থিম, প্রতি বছর 30শে জুন পালন করা হয়। তো এই টপিকটা থেকে 3টে কোশ্চেন আসতে হবে, 2টো কোশ্চেন আসতে পারে। কবে এই ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারিজম সেলিব্রেট করা হয়? এটা হবে 30শে জুন। 2024-এর থিম কি ছিল? পার্লামেন্টারি ডিপ্লোমেসি, এটা থিম। তো এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার হ্যাজ দি ফার্স্ট অ্যাডভান্সড এআই সিস্টেম ফর ডিটেক্টিং ফরেস্ট ফায়ার বিন লঞ্চ? বনের আগুন শনাক্ত করার জন্য প্রথম উন্নত এআই সিস্টেম কোথায় চালু করা হয়েছে? এটার অ্যান্সার পেঞ্চ টাইগার রিজার্ভে প্রথম এআই সাহায্যে বনে যে আগুন লাগে সেটা ডিটেক্ট করা হবে। ভারতের মহারাষ্ট্রের এটা মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ দুটো রাজ্যে অবস্থিত। পেঞ্চ টাইগার রিজার্ভ সম্প্রতি বনে আগুনের প্রাথমিক শনাক্তকরণের জন্য প্রথম উন্নত এআই সিস্টেম চালু করা হয়েছে। এই অত্যাধুনিক সিস্টেমটি 15 কিলোমিটার ভিজুয়াল রেঞ্জ সহ একটি হাই রেজলিউশন ক্যামেরা থাকবে, যেটা ফরেস্ট এরিয়া 350 বর্গ কিলোমিটারের বেশি জুড়ে এটি ব্যাঘ্র সংগ্রহ 50 বর্গ কিলোমিটার বেশি এরিয়া জুড়ে নজরদারি করবে। এটার নাম হচ্ছে প্যান্টেরা নামে পরিচিত। সিস্টেমটি ক্যামেরা ফিড এবং স্যাটেলাইট ভিত্তিক ডেটা উভয় ব্যবহার করে যাতে আগুনের শনাক্ত করে 3 মিনিটের মধ্যে রিয়েল টাইম সতর্কতা প্রদান করতে পারে। ওই জন্যে সিস্টেমটি ক্যামেরা ফিড এবং স্যাটেলাইট ভিত্তিক ডেটা দুটোই ইউজ করে। এটি ধোঁয়া ও মেঘের মধ্যে পার্থক্য করতে পারে, যার ফলে মিথ্যা অ্যালার্ম কমিয়ে সঠিক সতর্কতা নিশ্চিত করতে পারে। মানে মেঘ দেখে অ্যালার্ম দিয়ে দিল, সেটা যেন না হয় সেই জন্য ধোঁয়া এবং মেঘের মধ্যে এই সিস্টেমটি পার্থক্য করতে পারে, যার ফলে সঠিকভাবে আগুন লাগলে এটা সাইলেন্ট বাজবে। এই যে তো এবার নেক্সট, এই যে এটা হচ্ছে ক্যামেরা, এই যে ভিজুয়াল। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, হু টপ দি রিলিজ গ্লোবাল লাইবিলিটি ইন্ডেক্সে 2024-এর টপে কে আছে? গ্লোবাল লাইবিলিটি ইন্ডেক্সে 2024-এর টপে কে আছে, কোন দুটিতে? এটা অ্যান্সার হবে বেনিয়া অস্ট্রেলিয়া। ইকোনমিক ইকোলজিস্ট ইউনিয়ন অনুসারে ভিয়েনা ও অস্ট্রিয়া তারা 3 বছরের জন্য গ্লোবাল লাইবিলিটি ইন্ডেক্সের শীর্ষস্থান দাবি করেছে। এর মধ্যে হচ্ছে ভিয়েনা 198.4 পেয়ে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। সেকেন্ডে আছে ডেনমার্ক এবং সুইজারল্যান্ড আছে 3য় স্থানে। এই যে ভিয়েনা এবং অস্ট্রিয়া প্রথম স্থান অধিকার করেছে, সেকেন্ড স্থান অধিকার করেছে ডেনমার্ক সেকেন্ড স্থান অধিকার করেছে, আর সুইজারল্যান্ড হচ্ছে থার্ড স্থান অধিকার করেছে।
যেটা 2023-এ ছিল 6তম স্থান, এবার 2024-এ এটা 3rd স্থান অধিকার করেছে। এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেন। হুইচ ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ইম্পোজ লাইভস্টক এমিশন কার্বন ট্যাক্স? মানে গবাদি পশুদের থেকে যে কার্বন নির্গত হয় তার জন্য প্রথম কোন দেশ ট্যাক্স লাগাবে বলেছে? এটার অ্যান্সার হবে ডেনমার্ক। ডেনমার্ক প্রথমে গবাদি পশুদের থেকে যে কার্বন ডাইঅক্সাইড কার্বন নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড, তার জন্য ট্যাক্স লাগাবে বলেছে। ডেনমার্ক বিশ্বের প্রথম দেশ যারা পশু নির্গমনের উপর কার্বন কর আরোপ করবে, মানে কার্বন ট্যাক্স নেবে। 2030 থেকে শুরু করবে। তারা তাদের গরু, ভেড়া এবং শূকর দ্বারা নির্গত গ্রিনহাউস গ্যাসের জন্য গবাদি পশু খামারদের থেকে ট্যাক্স নেবে। মানে যেসব গবাদি পশু খামারগুলি, মানে যারা গরু, ভেড়া এবং শূকর পালন করে, সেসব খামারের মালিকদের থেকে 2030 সাল থেকে ট্যাক্সটা নেওয়া শুরু করবে। এটার লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে 1990 থেকে 70% গ্রিনহাউস গ্যাসকে কমানো হবে। এই লক্ষ্যের জন্য এটা করা হয়েছে। ডেনমার্কের লোকেশনটা দেখে নিই। এই যে ডেনমার্কের লোকেশন, এই যে নরওয়ে, এটা সুইডেন, এটা ইউকে, নেদারল্যান্ড, জার্মানি, পোল্যান্ড, চেক রিপাবলিক, ফ্রান্স, বেলজিয়াম, এগুলো অবস্থিত, মনে রাখবে লোকেশনগুলো। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ইন হুইচ স্টেট ইজ দি ফেমাস রাইমোনিয়া ন্যাশনাল পার্ক লোকেটেড? বিখ্যাত রাইমোনিয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা অ্যান্সার হবে আসাম। আসামে বিখ্যাত ফেমাস রাইমোনিয়া ন্যাশনাল পার্ক অবস্থিত। রাইমোনিয়া যথাযথ ভাষা আসামে এটা অবস্থিত। এটি 422 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এটা মেন রাইমোনিয়া অংশ সোনার লাঙ্গুর। এটা মেনলি এই যে ফেমাস হচ্ছে এটা কি কারণে? এন্ডেঞ্জার স্পিসিস লাইক গোল্ডেন লাঙ্গুর অ্যান্ড বেঙ্গল ফ্লোরিকান, এই দুটো এন্ডেঞ্জার স্পিসিসের জন্য মেনলি এইটি ন্যাশনাল পার্কটি গুরুত্বপূর্ণ। এই যে লাঙ্গুর, গোল্ডেন লাঙ্গুর আর বেঙ্গল ফ্লোরিকান, এই দুটো প্রাণী। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। Amarnath Yatra started on June 2029. Amarnath cave is located in the which district of Jammu Kashmir? 29 জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। এবার অমরনাথ কেভটি জম্মু কাশ্মীরে কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? এটা অ্যান্সার হবে অনন্তনাগ ডিস্ট্রিক্টে, জম্মু কাশ্মীর অনন্তনাগ ডিস্ট্রিক্টে এই অমরনাথ কেভটি লোকেশন অবস্থিত। এবার দেখে নিই এটা নিয়ে। দি অমরনাথ কেভ টেম্পল সিচুয়েটেড এই যে অনন্তনাগ জেলায় অবস্থিত হয়ে গেল। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। এই যে অমরনাথ কেভ সবাই জানে এটা। আর নেক্সট হচ্ছে হুইচ অফ দি ফলোয়িং বডিজ হ্যাজ রিলিজ দি 29th ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট? 29তম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট কার দ্বারা, মানে কোন সংস্থা এটা প্রকাশ করে? এটা অ্যান্সার হবে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 29 ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট রিলিজ করে প্রতি বছর। এটা দেখে নিই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট 29তম সংস্কার প্রকাশ করেছে। এরপর তিনি ভারতীয় আর্থিক ব্যবস্থা স্থিতিস্থাপকতা এবং আর্থিক স্থিতিশীলতার ঝুঁকি সম্পর্কে আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন পরিষদের কমিটির যৌথ প্রতিফলন করে। এটা হচ্ছে রিপোর্টটি এই যে ভারতের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ডেভেলপমেন্ট কাউন্সিলের স্টেবিলিটি কত কি এগুলোর উপর নজরদারি করে। এছাড়াও এটা ইন্ডিয়া ইকোনমি রবার্টনেস, মানে হচ্ছে ভারতীয় অর্থনৈতিক ঝুঁকি, ভারতীয় অর্থনৈতিক দৃঢ়তা এবং ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলি স্বাস্থ্যের মতো দিকগুলি কভার করে, মানে কতটা স্টেবল আছে। হেলথ অফ ব্যাংক অ্যান্ড নন ব্যাঙ্কাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের ওপর এইগুলির করে। এই যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টটি এগুলো নজরদারি করে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটাকে রিলিজ করে। এটা হচ্ছে 29তম ইস্যু রিলিজ করেছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন June 13 রিলিজ দ্য বুক ভেঙ্কাইয়া নাইডু লাইফ ইজ এ সার্ভিস রিটেন বাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে জুন একটি বই রিলিজ করেছে ভেঙ্কাইয়া নাইডু লাইফ ইন সার্ভিস নিয়ে। এই বইটির লেখককে? এটার অ্যান্সার হবে এস নাগেশ কুমার। এই বইটির লেখক এস নাগেশ কুমার। এটা দেখে নিই একবার। 30 জন প্রধান নরেন্দ্র মোদী, প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু জীবন ও যাত্রার উপর 3টি বই প্রকাশ করেছে। বইগুলির মধ্যে রয়েছে ভেঙ্কাইয়া নাইডু লাইফ ইন সার্ভিস, যেটা করেছে এস নাগেশ কুমার। আর বাকি দুটো বই দেখে নিই। বাকিটা হচ্ছে সেলিব্রেটিং ভারত, দি মিশন অ্যান্ড মেসেজ অফ শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু অ্যাজ এ 19th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই বইটা লিখেছে ডাক্তার আই ভি সুব্বারাও।
ফর্মার সেক্রেটারি অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে মহানেতা লাইফ অ্যান্ড জার্নি অফ দি শ্রী এম ভাইকানান্ডু। এই বইটা লিখেছে তেলেগু একজন অথার সঞ্জয় কিশোর। এই তিনটে বই এবং কে রাইটার খুব ইম্পর্টেন্ট। এদের 30শে জুন প্রাইম মিনিস্টার এই বই তিনটিকে রিলিজ করেছে। প্রথম বইটা হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু লাইফ ইন সার্ভিস, এটা হচ্ছে রাইটার হচ্ছে এস নাগেশ কুমার। সেকেন্ড বই হচ্ছে সেলিব্রেটিং ভারত মিশন অ্যান্ড মেসেজ অফ দি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু অ্যাজ এ 19th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা রাইটার হচ্ছে ডক্টর আর.ভি. সুব্বারাও। আর থার্ড হচ্ছে মহানেতা লাইফ অ্যান্ড জার্নি অফ শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু, এটা তেলেগু অথার হচ্ছে সঞ্জয় কিশোর। এই বইটা এবং অথারগুলির নাম খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আর নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে ভেঙ্কাইয়া নাইডু ভাইস প্রেসিডেন্ট ছিল আমাদের ভারতের। হোয়েন ডিড দি নিউ চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্টের একটা কোশ্চেন জেনে নিন। ভাইস প্রেসিডেন্ট হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। এই যে ভাইস প্রেসিডেন্ট হয় রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, এটা মনে রাখবে একটা। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হোয়েন ডিড দি নিউ ক্রিমিনাল ল ইন্ডিয়া কোড অফ জাস্টিস 2023, ইন্ডিয়া সিভিল ডিফেন্স কোড 2023 এবং ইন্ডিয়ায় এভিডেন্স অ্যাক্ট 2023 কাম ইনটু এফেক্ট ইন ইন্ডিয়া। এই যে কত সালে এই অ্যাক্টগুলি ভারতে কার্যকর করা হয়েছে, এটা অ্যান্সার হবে 1 জুলাই থেকে। 1 জুলাই থেকে অ্যাক্টগুলি ভারতে কার্যকর করা হয়েছে। এই যে 1 জুলাই 2024 থেকে এইগুলি কার্যকর করা হবে এই লগুলি। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। উইথ হুম ডিড দি ফ্রেঞ্চ টাসেল কোম্পানি সাইন অ্যান এগ্রিমেন্ট টু ম্যানুফ্যাকচার 70 mm রকেট ইন ইন্ডিয়া? তার সাথে ফরাসি থ্যালেস কোম্পানি ভারতে 70 mm রকেট তৈরির জন্য একটি চুক্তি করেছে। এটার অ্যান্সার হবে আদানির সঙ্গে এই ফরাসি থ্যালেস কোম্পানি 70 mm রকেট তৈরির জন্য চুক্তি করেছে। এই যে এটা হচ্ছে আদানি, এই ফ্রান্সের কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। নেক্সট কোশ্চেন এটা দেখে নিই। ফরাসি থ্যালেস কোম্পানি ভারতের 70 mm রকেট তৈরির জন্য আদানি গ্রুপের প্রতিরক্ষা শাখা এবং আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেসের সাথে একটি চুক্তি করেছে। আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেসের সঙ্গে এই চুক্তিটি করেছে। এই পার্টনারশিপের এম হচ্ছে মেক ইন ইন্ডিয়াকে আরও দৃঢ় করার জন্য। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হু ইজ দ্য ম্যান অফ দি ম্যাচ অফ দেয়ার 2024 আইসিসি মেন টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল? আইসিসি মেন টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ম্যান অফ দি ম্যাচ কে হয়েছে? এটার অ্যান্সার হবে বিরাট কোহলি। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দি ম্যাচ হয়েছে যে বিরাট কোহলি। তাই যে বিরাট কোহলি তার 59 রান করেছে, 59 বলেন 76 রান করেছে বিরাট কোহলি, ওই জন্য এমনি ম্যান অফ দি ম্যাচ হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ওপেক্স এক্সারসাইজ ওয়াজ হেল্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? ওপেক্স এক্সারসাইজ ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছে? এটা অ্যান্সার হবে ইজিপ্ট। ভারত এবং ইজিপ্টের মধ্যে ওপেক্স নামে এক্সারসাইজটি হয়েছে। এই যে এটা 21শে জুন থেকে 26শে জুন পর্যন্ত হয়েছে। এটা চতুর্থ যৌথ বিমান বাহিনীর মহড়া। এটা অংশগ্রহণ করেছে C-17, IL-78 এবং রাফেল নামের বিমানগুলি। আজকাল এটা দেখে নিই ইজিপ্টের লোকেশান। এই যে ইজিপ্টের লোকেশান, এই যে মহড়ার ছবি, এক্সারসাইজের ছবি এটা। এই যে এটা ইন্ডিয়া আর এটা ইজিপ্ট, এই যে লোকেশান। এবার আজকের লাস্ট কোশ্চেন দেখে নিই। হুইচ কান্ট্রি জয়েন্ট অ্যাজ দি 100th মেম্বার অফ দি ISA? কোন দেশ ISA এর 100তম সদস্য হিসেবে যোগদান করেছে? এটা অ্যান্সার হবে প্যারাগুয়ে ISA এর 100তম মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন। এবার এই ISA এর ফুল ফর্মটা দেখে নিন। আন্তর্জাতিক সৌর জোটের মানে যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 100তম মেম্বার হয়েছেন প্যারাগুয়ে, রিপাবলিক অফ প্যারাগুয়ে। ISA এর লক্ষ্য হল জলবায়ু কর্মের সমর্থনে বিশ্বব্যাপী সৌরশক্তি মোতায়েনকে ত্বরান্বিত করা, ভারতে এই জোটের মাধ্যমে টেকসই শক্তি ভবিষ্যৎ গড়ে তোলা। এটা হচ্ছে লক্ষ্য। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের লক্ষ্য হচ্ছে মানে সোলার শক্তিকে প্রাধান্য দেওয়া, ফসিল ফিউজের গুরুত্ব কমিয়ে, ফসিলের ব্যবহার কমিয়ে সোলার শক্তি যাতে গুরুত্ব দেওয়া হয়, সোলার শক্তি বেশিভাবে ইউজ হয়, এটাই মেন লক্ষ্য এটার। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি